মনে সাহস নিয়ে বেরিয়েছিল তো, মনে সাহস নিয়ে যাওয়া হবে। সেটা অনেকবার হয়েছে যে মানে যাওয়া বেরানোর সময় মনে হচ্ছে তাও হালকা যে যদি কিছু হয় তাও যাওয়া হবে। সেটাই আমার ওই মানে মনের জোর নিয়ে সবকিছু আমার প্রবলেম ছিল যে বাইরে আমার আগে তোমার স্যার বেসিক্যালি হচ্ছে নিঃশ্বাসের প্রবলেমটা সব থেকে প্রথম ওটাই হতো। মানে কোথাও যদি যেতে বলে, যাওয়ার কারণে আমি ওখানে গিয়ে কি করব, কি হবে, এইসব টাইপের মানে উল্টো পাল্টা ভাবনা চিন্তা চলে আসতো। আগে থেকে ভেবে রাখতে যে কি হবে, আরো ভয় লাগতো। ভেবে রাখতাম না, ভাবনাটা চলে আসতো আমার মধ্যে এমনি কোনো বন্ধু ডাকছে যে ভাই আয় ঘুরে আসি, কারণ আমি বাইকের পেছনে যেতেই মানে পেছনে চাপতেই তখন মনে হয় ওখানে গিয়ে কি হবে। নমস্কার, আজকে যে ভিডিওটা আপনারা দেখবেন, ওরা দুজনাই আমার কাছে এসেছিল। দুজনে আমাকে হসপিটালেতে দেখায় আর কি। তো ওরা কিছুদিন আগে এসেছিল এবং দুজনই একই সময় এসেছে। তো যার ফলে ওদের দুজনার কথোপকথন দেখবেন, ওরা দুজনাই অ্যাংজাইটিতে একটা সময় মারাত্মকভাবে ভুগেছে এবং এখনো হালকা বিস্তর কিছুটা অ্যাংজাইটি প্রবলেম আছে তাদের। তবে নাও দে ম্যানেজ, তারা এখন বর্তমানে ম্যানেজ করতে পারে, তারা বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারে এবং তারা নর্মাল লাইফের যত কাজ আছে, যত অ্যাক্টিভিটি আছে, তারা সব লাইফের কাজগুলো করে। তাদের এই অ্যাংজাইটির জন্য তাদের পার্সোনাল লাইফে বর্তমানে সেইভাবে কোনো রকম প্রভাব পড়ে না। তো ওরা কি সমস্যায় ছিল, কি ধরনের সমস্যা হয়েছে, সমস্তটাই এখানেতে আপনারা শুনবেন। একজনের বয়স 27 বছর, একজনের বয়স 21 বছর। তো ওরা ওদের মধ্যে খানিকটা কথোপকথন করেছে যাতে আপনাদের বোঝানোর জন্য এটা যে কি ধরনের সমস্যা হয়, দেন ওরা কিভাবে ব্যাপারটাকে ডিল করেছে। আপনারা অনেক কিছু জানতে পারবেন। হসপিটালে এসেছিল, ওরা একই সাথে এসেছিল, যার জন্য ভিডিওটা করা সম্ভব হয়েছে, আর কিছু না। এবং আমার অনুরোধ, যারা যারা এই চ্যানেলটা দেখেন তাদেরকে সবাইকেই ধন্যবাদ। এবং যারা এই চ্যানেলটা দেখেন, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি একটুখানি উৎসাহ পাই, আর কিছু না। চেষ্টা করি যে ইনফরমেশনগুলো আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া। তবে অ্যাংজাইটি রিলেটেড যে প্রবলেমগুলো আছে, প্যানিক ডিসঅর্ডার, ফোবিয়া, এই প্যানিক ডিসঅর্ডারেতে মাঝে মাঝে আমাদের সমস্যা হয় এবং প্যানিক ডিসঅর্ডারের সমস্যাটা হঠাৎ করে আসে, কিছুক্ষণের জন্য আসে। বেসিক্যালি আমাদের একটা কি বলবো, আমাদের একটা ভয় তৈরি হয়। আমাদের কোনো একটা জায়গাতে গেলে সে এমন একটা প্রবলেম হয় যেন ওই জায়গাতে গেলে আমার সমস্যাটা হবে। আমাদের একটা ক্লাসিক্যাল একটা কন্ডিশনিং তৈরি হয়ে যায় এবং আমরা একটা ক্লাসিক্যাল কন্ডিশনিং এর মধ্যে একটা ইমাজিনেশন তৈরি করে, একটা ফ্রেমিং তৈরি করে, একটা স্কিমা তৈরি হয়ে যায় যে আমি বাসে উঠে ঠিক সিটের পেছন দিকে বসলেই আমার সমস্যা হবে। আমি যদি বাথরুমে গিয়ে দরজাটা বন্ধ করি আমার সমস্যা হতে পারে। আমি যদি ভিড় জায়গায় যাই ঠিক এই সমস্যা হবে। একদম সেগুলো ছবির আকারে মাথায় থাকে এবং সেগুলো ঠিক যাওয়ার আগে আমাদের প্রবলেমটা হয়। অর্থাৎ আমাদের যে স্টিমুলাসগুলো আছে, আমরা যে 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 স্টিমুলাসগুলো পরিবেশের মধ্যে আছে, সেগুলোর সঙ্গে কাছাকাছি গেলে, যে মানে উত্তেজক যেগুলো, এক একজনের স্টিমুলাস এক এক ধরনের। কারোর আরশোলা দেখলে ভয় লাগে, কারোর বাথরুমে গেলে ভয় লাগে, চিন্তা ভাবনাগুলো বেশি আসে, কারোর ভিড় জায়গায় গেলে বেশি চিন্তা আসে, কারোর বাসে উঠলে চিন্তাগুলো বেশি আসে, কারোর একা বসলে চিন্তাগুলো বেশি আসে, কারোর দেখা যায় যে কোনো সিচুয়েশন বা কোনো ঘটনা যখন তার মাথায় আসে, সেই স্টিমুলেশনটা যখন ইন্টারনাল স্টিমুলাস তার মনের মধ্যে যখন আসছে, তোর কল্পনাটা, তখন তাকে সঙ্গে সঙ্গে ওটাই আর কি স্টিমুলাস। স্টিমুলাস বলতে বোঝায় যে উত্তেজক। অর্থাৎ একটি ছোট শিশু বাজারে যাচ্ছে, কোনো দোকান থেকে তার তার সেই ধরনের কোনো রকম অ্যাক্টিভিটির পরিবর্তন হচ্ছে না, দোকানগুলোর সামনে দিয়ে যাচ্ছে, সে বড় আনন্দের সাথে যাচ্ছে তার বাবার সাথে হাত ধরে, তো প্রবলেম হচ্ছে না। কিন্তু যখনই সে চিপস দেখলো তখনই সে উত্তেজিত হয়ে গেল যে ওটাই চাই, ওটাই চাই, ওটাই চাই, এবং না দিলে শুয়ে পড়ছে। তো স্টিমুলাস মানে যেটা আমাকে উত্তেজিত করছে, যেটার সঙ্গে আমি কন্ডিশনিং করে ফেলেছি, যেটার সঙ্গে আমি রিলেশন স্থাপন করে ফেলেছি, সম্পর্ক স্থাপন করে ফেলেছি। অনেকে দেখা যায় যে কুকুরকে ভয় পায়, কুকুর দেখলেই তার ভেতরকার সমস্ত পোকা আর কি নড়ে ওঠে, সমস্ত ভেতরটা বেশ অস্থির হয়ে উঠলো। ঠিক সেরকমই আমাদের এটাও ঠিক সেরকমই, যে আমরা ওটা দেখলেই আমাদের ভেতর থেকে সেটা অস্থির হয়ে ওঠে, আমাদের অস্থিরতা তৈরি হয়ে যায়। কারণ তার সঙ্গে আমাদের বেশ কিছু ঘটনা, বেশ কিছু ছবি, বেশ কিছু ইমোশন এগুলো যুক্ত হয়ে আছে এবং এগুলো আমরা কিন্তু
বাইরে বার করতে পারি না, এগুলো আমরা নিয়েই চলতে থাকি। এবং এগুলো যে কতটা বাস্তব না অবাস্তব, ইররেশনাল থট কিনা, এগুলো মানে এর কোনো বাস্তব আছে কিনা, সেই বিষয়গুলোকে খুব একটা বেশি আমরা প্রায়োরিটি তখন দিই না। আমরা তখন লক্ষ্য রাখি যে আমার কি কি সমস্যা হচ্ছে, আমার বুক ধরপড় করছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি শ্বাস জোরে জোরে নিচ্ছি, ঘেমে যাচ্ছি, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, অস্থির হয়ে উঠছি, এবং হাত পা পুরো কাঁপছে, ভেতরটা মনে হচ্ছে যেন কাঁপছে, মনে হচ্ছে যেন পড়ে যাব, মনে হচ্ছে যেন মাথাটা ঘুরছে, মনে হচ্ছে যেন স্ট্রোক হয়ে যাবে। স্ট্রোক কেন হবে? যা ওই একটা লোক শুনেছিলাম স্ট্রোক হয়ে গেছিল। কি করে স্ট্রোক হয়েছিল? আচ্ছা, স্ট্রোক হলে এত কষ্ট হয়? আচ্ছা, বুকেতে খুব ব্যথা করছে, বুকেতে চাপ ধরে আছে। কোথায় ব্যথা করছে? বুকের এই ডান দিকে ব্যথা করছে, কখনো বাঁ দিকে ব্যথা করছে, কখনো এখানে ব্যথা করছে, কখনো পিঠে ব্যথা করছে। আচ্ছা স্যার, হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো ব্যথাগুলো ঘুরছে বলে? তো হার্ট অ্যাটাক হওয়ার পেছনে তো অনেকগুলো কারণ থাকে। ইসিজিতে গন্ডগোল থাকার দরকার আছে, আপনার ইকোতে গন্ডগোল থাকার দরকার আছে, আপনার প্রতিদিন হার্ট অ্যাটাকের চিন্তা এসেছে। তো এখন 20-25 বার আসার পরে হার্ট অ্যাটাকের চিন্তাটা আপনার বন্ধু হয়ে গেছে। সে আর আপনাকে হার্ট অ্যাটাক করবে কেন? সে এখন জানে তো এই লোকটা আমার বন্ধু হয়, হার্ট অ্যাটাক করে কি হবে? তার সঙ্গে এসে বেশ আমি একটু সময় পাস করি, আপনিও সময় পাস করছেন, তার সঙ্গে মজা নিচ্ছেন, তাকেও মজা দিচ্ছেন। তো মজাটা নেওয়া বন্ধ করে দিন। যে হার্ট অ্যাটাকটা হলে তো এতদিন হলো না। তো আমার অ্যাডজাস্টমেন্ট, আমার সেই পরিবেশেতে যাওয়ার যে অনুভূতি আগে ছিল, সেই অনুভূতিগুলো সম্পূর্ণ পরিবর্তন ঘটে গেছে। আপনি আর হাসতে পারছেন না, সারাদিন ধরে টেনশনে বসে আছেন, বাড়িতে বসে আছেন, মনে হচ্ছে না বাইরে গেলেই আপনার সমস্যা শুরু হয়ে যাবে। বাইরে গেলে সমস্যা শুরু হয়ে যাবে, বাইরে গেলে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে। বাইরে গাছপালা থেকে যে অক্সিজেন গুলো আসে সেগুলো আপনার জন্য নয়, পৃথিবীর অন্য কারোর জন্য, কিন্তু আপনার জন্য নয়। সেই জন্য বাইরে গেলে আপনার সমস্যা হবে। তেমনটা নয়, ফ্যাক্টরটাকে বুঝতে হবে, অ্যাংজাইটিটা ঠিক বুঝতে হবে। এবং যার যার সমস্যা আছে, আমি রিকোয়েস্ট করব আপনি আপনার কাছাকাছি একজন সাইকোলজিস্ট, সাইকোলজিক্যাল কাউন্সিলর, ডাক্তার, সাইকিয়াট্রিস্ট, হসপিটালের মনোরোগ বিভাগ, হোমিওপ্যাথি ফিজিশিয়ান, যে কোনো জায়গায় যান, যে কোনো জায়গায় যান, আপনারা দেখান। এরম নয় যে একবার দেখালেই ঠিক হয়ে যাবে, এমনটা নয় কিন্তু এটা যেন মাথায় থাকতে হবে। প্র্যাকটিস করতে হবে, কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, নিজেকে বোঝাতে হবে, নিজেকে কাউন্সিলিং করতে হবে, নিজেই কাউন্সিলিং করতে হবে। উনি যেমন বলে দেবেন, যাকে দেখাবে তিনি তোমাকে বলে দেবে যে কিভাবে করতে হবে। সমস্ত বিষয়টা নিজে করতে হবে, নিজের একটা প্র্যাকটিস করতে হবে, নিজেকে চ্যালেঞ্জ দিতে হবে, নিজেকে সেই চ্যালেঞ্জের জায়গায় যেতে হবে। কিন্তু কোনো জায়গা থেকে অ্যাভয়েড করা, পালিয়ে আসা, এটা কিন্তু যাবে না। এতে কিন্তু আমাদের ওই যে আমি যেটা বললাম ক্লাসিক্যাল কন্ডিশনিং, অন্যরকম এই কন্ডিশনিংটা তৈরি হয়েছে, হ্যাঁ, পালিয়ে আসার। তো আমরা এই ধরনের ভুল কন্ডিশনিং করবো না। আজ থেকে 5 বছর আগে তো পালিয়ে আসতে না, এখন পালিয়ে আসছো কোনো। 5 বছর আগে খাবার খেলে গলায় আটকাতো না, এখন গলায় আটকে যাচ্ছে কেন? 5 বছর গলার মধ্যে কি কোনো কিছু হয়েছে নাকি? আবার অনেকে আছে সমস্ত কিছু পরীক্ষা টরীক্ষা সব করে নিয়েছে, তার সত্ত্বেও ভাবছে যে গলার মধ্যে কিছু আটকে আছে। এটা আটকে ফাটকে নেই, ভয় পেলেই আটকে থাকবে। আমরা যখন টেনশন করি, ভয় পাই, তখন গলার কাছে আটকে থাকে। তুমি যদি পরীক্ষার আগে পড়া না করে যাও, পরীক্ষার সময় গেলেই এই অনুভূতিগুলো হবে। এগুলো এমন কোনো বড় অনুভূতি নয়, এগুলোর সঙ্গে খুব ভালো করে বোঝার দরকার, এগুলোকে খুব ঠান্ডা মাথায় বোঝার দরকার যে কি ঘটছে। আর যার কাছে তুমি দেখাতে যাবে তিনি তোমাকে যথেষ্ট ভালো করে বুঝিয়ে দেবেন, তোমাকে ধীরে ধীরে ডেভেলপ করবেন। অনেক রকম থেরাপি আছে, তো সেগুলো ধীরে দেবে। তোমার বিহেভিয়ার চেঞ্জ হবে আস্তে আস্তে, তোমার প্র্যাকটিস চেঞ্জ হবে আস্তে আস্তে, তোমার চিন্তা ধারণা চেঞ্জ হবে, তোমার কোপিং ক্যাপাসিটি বাড়বে, তোমার যে কগনিটিভ বিলিফ গুলো আছে সেগুলো পরিবর্তন হবে, ধীরে চেঞ্জ হবে। এবং একজন সাইকোলজিস্ট যার কাছে যাচ্ছ তুমি, সে যথেষ্ট অভিজ্ঞ। একজন সাইকিয়াট্রিস্ট যার কাছে যাচ্ছ তুমি, তিনি যথেষ্ট অভিজ্ঞ। হোমিওপ্যাথি ফিজিশিয়ান, তিনি যথেষ্ট অভিজ্ঞ। হসপিটালের মনোরোগ বিভাগে যারা আছেন তারা যথেষ্ট অভিজ্ঞ। তাদের কাছে যাও, চিকিৎসা করাও, তাদের মতো করে চলো, কাউন্সিলিংটা কন্টিনিউ করো। তাতে কি হবে, তোমার ডেভেলপমেন্টটা ভালো হবে। উইদাউট কাউন্সিলিং কিন্তু বেরোতে পারবে না। আবারও আমি বলছি, উইদাউট কাউন্সিলিং কিন্তু বেরোতে পারবে না। মেডিসিনের সাথে সাথে এটা খুব প্রয়োজন, নাহলে কিন্তু বেরোতে পারবে না। দ্যাট ইজ এ পার্ট অফ এ ট্রিটমেন্ট। কাউন্সিলিং মানে এমন নয় যে তোমাকে কিছু মানুষটা জ্ঞান দেবে, এটা ভুল ধারণা। তিনি কিন্তু তোমাকে সাইন্টিফিক ওয়েতে এই বিষয়টাকে নিয়ে অ্যানালাইসিস করবেন। ধীরে হ্যাবিটগুলো কোথায় পরিবর্তন হয়েছে, কোন জায়গায় কি ঘটনা ঘটেছে, সেইগুলো করার পরে তোমাকে কিন্তু ধীরে স্টেপ বাই স্টেপ তোমাকে রিল্যাক্স থাকা শেখাবে। এখানে তো তুমি অস্থির হয়ে উঠছে, এই অস্থিরতা কি করে কমাবে সেটা শেখাবে। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম, তোমরা ভিডিওটা দেখো
এবং ওদের ভিডিওটা দেখার পরে তোমাদের যদি কোনো বক্তব্য থাকে নিচে লিখো। আমি চেষ্টা করি সমস্ত কমেন্টস পড়ার, কিন্তু সবাইকে হয়তো উত্তর দিয়ে উঠতে পারি না, তোমরা রাগ করো না ভাই, কিন্তু আমি কমেন্টস পড়ি সবার, চেষ্টা করি সবারটাই পড়ার। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি বাড়ির থেকে বেরাতাম না, আমার সারাদিনের বন্ধু ছিল ওই একমাত্র মোবাইল, সারাদিনই ওই নিয়ে এইটা মানে কি এইটা মানে কি। হ্যাঁ আমি বেরোতাম, বাট আমার ঘরে আবার উল্টোটা, আমার ঘরেতেই বেশি ভয় লাগে। আমি তো বাড়ির থেকেই বেরাতে পারতাম না। বল এবার তোর কি কি হতো বল, ওকে খুলে একটু বল, ও আবার তোকে বলো তুই একটু শুনে, তারপরে দুজনা কিরাম আছিস, কিভাবে চিন্তা করছিস, দুজনের মধ্যে একটু ডিসকাশন কর। তোমার ব্রিথিং এর প্রবলেমটা হয়, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয় বা বুকে চাপ চাপ অনুভব, এটা হয়? বুকে চাপ চাপ ওটাই হতো এখন, আগে হতো? আগে হতো হালকা, বাট ওটা আমার এখন হয় প্রায়। না আগে তোর সমস্যাগুলো কি হতো সেটা বল। আগে তো আমি বাড়ির থেকে বেরাতাম, ওটা মানে আসল সমস্যা। বাড়ি থেকে বেরোতাম না, অনেক ধরনের প্রবলেম হতো। বাড়ি থেকে বেরোতিস না, কি কি সমস্যা হতো, কি কি ভয় লাগতো সেগুলো বল। মানে কোথাও যদি যেতে যেতে বলে, যাওয়ার কারণে আমি ওখানে গিয়ে কি করব, কি হবে, এইসব টাইপের মানে উল্টো পাল্টা ভাবনা চিন্তা চলে আসতো। আগে থেকে ভেবে রাখতে যে কি হবে, আরো ভয় লাগতো। ভেবে রাখতাম না, যে ভাবনাটা চলে আসতো আমার মধ্যে এমনি এমনি। কোনো বন্ধু ডাকছে যে ভাই আয় ঘুরে আসি, কারণ আমি বাইকের পেছনে যেতেই মানে পেছনে চাপতেই তখন মনে হয় ওখানে গিয়ে কি হবে। কিন্তু আমার নিজস্ব বাইক আছে, হ্যাঁ, ওদের আগে থেকে আমার বাইক নিজে। এই সমস্যাটা এমন ভাবে দেখা দিল আমি আর ঘুরতেই যেতে পারছি না। আমি যদি একা একা যাই তাহলে একটা অন্য ব্যাপার, হ্যাঁ আমি একা একা কন্ট্রোল করবো, কিন্তু ওদের সাথে গেলে কি হবে না, ওদের সাথে গেলে কি হবে, মানে কি করবো ওখানে গিয়ে, আমার শরীরে হট করে কোনো সমস্যা চলে আসবে, কেউ আমার সাহস, কেউ আমার সাহায্য করবে কিনা, এইসব ধরনের নানান ভাবে মানে ভাবনা। আমার এই কদিন আগে এই মাসির বাড়ি গেছি, যে ওখানে গিয়ে কি হবে না হবে, ওখানে যদি আমার শরীর খারাপ হয় ওখানে কোনো ডাক্তার আছে কিনা, ওখানে আমাকে কে সাহায্য করবে, ওখানে আমাকে কে বোঝাবে, এগুলোই আর কি। ওখানে আমি স্যারকে ফোনও করেছিলাম যে সব জায়গায় এমনি গিয়ে। সমস্যা থেকে তুই বেরোলি কি করে সেটা বল, ওকে বোঝা। না ওইসব মানে এখন আর আমি অত কিছু ভাবি না, মনে সাহস নিয়ে বেরিয়েছিল তো, সাহস নিয়ে যাওয়া হবে। সেটা অনেকবার হয়েছে যে মানে যাওয়া বেরানোর সময় মনে হচ্ছে তাও হালকা যে যদি কিছু হয় তাও যাওয়া হবে। সেটাই আমার ওই মানে মনের জোর নিয়ে সবকিছু আমার প্রবলেম ছিল যে বাইরে। আমার আগে তোমার স্যার বেসিক্যালি হচ্ছে নিঃশ্বাসের প্রবলেমটা সব থেকে প্রথম ওটাই হতো, আর বুকে চাপ চাপ সব ওই অনুভূতিটা থেকেই তারপর আসতে ওই যে কি নেগেটিভ থটটা বললেন, ওটাই হতো, প্রায় হতো। হ্যাঁ আর ওটার জন্য আর ভীষণ অস্বস্তিকর লাগতো, একদম অস্থির হয়ে যেতাম একদম, ওটাই ছিল। তারপরে আর ওই যে নেগেটিভ থট এগুলো জোরে একদমই ভিতরে আরো ঢুকে গেছিলাম, অ্যাংজাইটি। তো সেখানে তারপর স্যারকে অ্যাংজাইটিতে থাকলে কি কি সমস্যা হয় খুব ক্লিয়ারলি। অ্যাংজাইটিতে যে থাকবে তার কি কি সমস্যা হবে, তার ভয় লাগবে অবশ্যই, সব ভয় লাগবে। নেগেটিভ থট যেটা বলছি এটাকে নেগেটিভ থট না, এটাকে বলে ইরেশনাল থট, যার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এটি ছেলে আমাকে বলছে যে স্যার আমার কোথাও ভয় লাগে না স্যার, কখনো ভয় লাগে না স্যার। যখন আমি স্নান করতে বসি তখন যেই মগ দিয়ে জল ঢালি আমার মনে হয় যে স্নান করা আর আমি ওইখানেই মরে যাবো। জল ঢাললে তো আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, প্রবলেম হয় না জল ঢাললে? তো বলছে ওভাবে যে আমার জল ঢালে আমি মরে যাবো, আমি আর বাঁচবো না। বলছে আমি তাহলে কি করিস তুই? বলছে স্যার আমি বাথরুমে ঢুকি, গায়ে জল দিই কিন্তু মাথায় জল দিই না। তাহলে কতদিন ধরে মাথায় জল দিই না? বলে স্যার 3 মাস হয়ে গেছে আমি মাথায় জল দিই না, শুধু মাথাতে মুখটাতে জল দিয়ে ভিজিয়ে দিয়ে চলে আসি। বাড়ির লোক যদি বলে যে চান করিস নি কেন, সেইটা। আর শীতকালে তো স্যার ভয়ে চান করতাম না, বাথরুমে শুধু জল ছিটিয়ে চলে আসতাম গা ভিজিয়ে। তাহলে ভয় আমাদের কোন জায়গা নিয়ে যায়? কিন্তু সে বলছে যে স্যার একটা সময় আমি পুকুরে পার করতাম। তার মানে হচ্ছে ইরেশনাল থট, মানে যার কোনো বাস্তব নেই, অবাস্তব জিনিস। আমি এক মুখ জল ঢাললে আমি দমাটকে মরে যাবো, এটা কি হতে পারে? ইরেশনাল থট, যার কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ নেই। এই যে থট গুলো আছে, এইগুলো থট যখন আমরা বসে আসছে, এই স্নান করার চিন্তাটা তার ঘরের মধ্যে বসে খাটের মধ্যে আসছে। তুই যাবি আজ থেকে 10 দিন বাদে কোনো একটা জায়গায় যাবি, তোর 10 দিন বাদে কোথায় যাবি, কি করবি, সেই চিন্তাটা এখন বসে আসছে। আমি কি করে যাব, আমি এখান থেকে বেরোবার পরে কি কোন ট্রেন ধরবো, কোন গাড়ি ধরবো, তারপরে কি হবে, ওখানে গেলে কি হবে, ওখানে গেলে যদি প্রবলেম হয় তাহলে জল যদি দরকার লাগে জল পাবো কিনা, কোন পাশে ডাক্তার আছে কিনা, যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যায়, যদি আমার দম বন্ধ হয়ে যায়, যদি আমি নিঃশ্বাস নিয়ে পড়ে যাই, এই চিন্তাগুলো আছে। এবার তুই চিন্তা কর দুজনা এগুলো তোদের কতবার ঘটেছে? আমার সাথে তো অনেকবার। মরে গেছিস কতবার?
মরে তো নিয়ে মরে যাওয়ার থটটা এখন আর আসে না, বাট আগে আসতো তখন প্রথম প্রথম। তাহলে মরে যাওয়ার থটটা কি করে চলে গেল? ওটাও চলে গেছে কি বলবো। ওটা চলে গেছে তোর? আমারও তো ওটা চলে গেছে এখন অব্দি। তাহলে এখন তুই ব্যবসা বাণিজ্য যেগুলো করছিস সেগুলো করতে পারছিস, কাজ বাজগুলো? তুই? আমি সবকিছুই করতে পারছি, কিন্তু আমার শুধু এখন প্রবলেমটা হচ্ছে ওই যে ব্রিদিং এর প্রবলেমটা, আর ওই কতবার হচ্ছে দিনে ব্রিদিং এর প্রবলেমটা? প্রতিদিন হচ্ছে না, বাট হচ্ছে। প্রতিদিন হচ্ছে না বাট হচ্ছে। আগে কতবার হতো? আগে তো সব সময়, সবসময়, সারাদিন। তাহলে আগে 24 ঘন্টা হতো, তো এখন তারপরে তুই তোর হাড়টা খুলে ঠিক করেছিস, এখন আর ব্রিদিং এর প্রবলেম হচ্ছে না, ফুসফুসটাকে খুলে ঠিক করেছিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে আসার পর ফুসফুস খোলা হয়নি তো? না না, হার্ট খুলে ঠিক করেছিস? না। তাহলে ঠিক করলে তোর কি করা কথা শোনে? ফুসফুসকে তুই বলতে পারিস, হার্টকে তুই বলতে পারিস এই আর বেশি জ্বর চলবি না, আবার আস্তে আস্তে না, কর। না, না, বলিস কি? না, ওটা ফলো করলে হয় কি স্যার? ফলো করলে অবশ্যই হবে। ওইটাই তো, ওই জন্য ওই ফলো অটোমেটিক্যালি হয়ে যায়। ফলো করলে অটোমেটিক্যালি। আগে 24 ঘন্টা হতো, এখন মাঝে মাঝে হয়। কম হয়, আর যখনই হয় তখনই আরো বেশি ভয় লাগে। মনে কি মনে তখন হয়? মনে হয় যেন দম বন্ধ হয়ে যাচ্ছে একদম, তখন আর নিঃশ্বাস মানে একদম নিতে পারি না, তখনই আরো বেশি তখন একটু ভয় তুই লাগে। একবারই মেডিসিন খেয়েছিস? হ্যাঁ, একবারই, একবার খেয়েছিস তো? একবারই। একটু সময় নেবে। তুই কবার হলে এই নিয়ে? 3-4 বার? এমনি আমি এখন পুরোপুরি পুরো ঠিক আছি, বাট শুধু ওই ব্রিথিং প্রবলেমটা হচ্ছে, আর কিছু না। আর ওই একটা হচ্ছে বাস্তব আর অবাস্তবের মানে মানে একটা জিনিস মনে হয় যেন ভুল দেখছি, বা ঝাপসা ঝাপসা দেখছি, মনে হচ্ছে যেন অন্য জায়গায় এসছি। এটা একটু হচ্ছে, এটা আগে ভালো তো। থেকে হচ্ছে। তুই ঘরেতে বসে বসে চিন্তা করবি আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, আমি মুখ্যমন্ত্রী হয়ে গেছি, আমি চাঁদে আছি, এগুলো চিন্তা করবি? বাস্তব এটা চিন্তা কর। তোর মাথায় যে চিন্তাটা আসছে সেটা কিসের জন্য হচ্ছে? তোর যে প্রবলেম গুলো হচ্ছে কিসের জন্য হচ্ছে? চোখটা ধোঁয়া ধোঁয়া হচ্ছে কিসের জন্য? ডিসঅর্ডারের জন্য। তোর চোখে কি কি ধূপ ধরিয়েছিস, ধূপ না, না, দিয়েছিস? না, না। তা তো দিসনি। না। তাহলে ধোঁয়া হলো কেন? ভয়ের জন্য। ভয়ের জন্য, সেটাই। ধোঁয়া হলো কি জন্য? ভয়ের জন্য। ঠিক। তোর ধর এখানে একটা কাঁচ লাগানো আছে, তোর আর আমার মাঝখানে, ঠিক আছে? এখানটা তোর কাঁচ লাগানো আছে, আর এদিকে ধর একটা বাঘ আছে। বাঘটা যদি হাউ করে ওঠে, কাঁচ লাগানো থাকলেও কি ভয়? ভয় তো ঠিক ভয় পাবি তো? অবশ্যই, ভয় তো লাগবেই। তাহলে তুই ভয় পাবি কেন কাঁচ লাগানো সত্ত্বেও? এটা আমাদের ব্রেন অ্যাডজাস্ট করে বুঝে দিয়েছে। গেছি যে ওটা বাঘ। আমাদের ব্রেন এটা ছোটবেলা থেকে শুনে এসেছে, বাঘ ঝামালে কিন্তু একবারই শেষ, এক থাবাতে শেষ। কি ওই সেই এক ছবলে ছবি। এক ছবলে ছবি। ঠিক আছে, তো বিষয়টা এরাম, এক ছবলে ছবি। সাপ দেখলে কি মনে হয়? আর সাপ দেখলে তো আমারই ভয় লাগে, আমি তো খুব ভয় পাই সাপকে আর ষাঁড়কে। হ্যাঁ, তো সেরকমই আমাদের একটা ভয়, আমাদের একটা বিশ্বাস, আমাদের ইরেশনাল থট আমাদের মনের মধ্যে প্রবেশ করতে থাকে, যেটা আমাদের বিশ্বাস হয়ে যায়। যে একটা ছেলে বলছে স্যার আমার মাথায় চিন্তা আছে স্যার, আমি যদি 8 বার স্নান করি মানে পুকুরেতে ডুব দিই, তাহলে আমার বাবা 80 বছর বয়স, সেই জন্য আমি 8 বারই ডুব দিই। তার মানে সে যদি 20 বার ডুব দেয় তাহলে তার বাবা 200 বছর বাঁচবে। সেটাও বিশ্বাস করে ফেলেছি, সেই জন্য। তার 200 বছর বাঁচা সম্ভব? ওর কাছে সম্ভব তো। তাহলে এটা হচ্ছে আমাদের ইরেশনাল থট, যার সাথে কোনো যোগাযোগ নেই। তার মানে আমাদের মাথায় যে থটটা আসছে, এই থটটা কিন্তু শুধুমাত্র রোগের জন্য আসছে। রোগের জন্য, সেটাই। এর জন্য পরিষ্কার নিজেকে বুঝতে হবে, নিজেকে বোঝাতে হবে, নিজেকে স্থির থাকতে হবে, নিজের ভুল চিন্তাগুলোকে ঠিক করে দিতে হবে। অতিরিক্ত উত্তেজিত হলে হবে না, নিজে মানে ধীর স্থির থাকবে। চিন্তা আসবে, নিজেকে রিল্যাক্স রাখা প্র্যাকটিস। এবার যে এক্সারসাইজ গুলো দিয়েছিলাম ওগুলো করিস না বন্ধ করে দিয়েছিস? এক্সারসাইজ আমি ওই আপনি যা বলেছেন হাঁটা ওটা করি। শ্বাস নেওয়ার যেটা মেডিটেশন, শ্বাস নেওয়ার জন্য একটা দেখিয়ে দিয়েছিলাম, হাত মুঠো করে। না, ওটা তো আমাকে পাঠাননি। ওটা তোকে দিইনি? না। ওটা তোকে তুই করিস তো? আমরা এমনি হাঁটতে যাই, তাছাড়া আর কিছু করার নেই। বন্ধ করে দিয়েছিস? ঠিক। সকালবেলা একটা সময় হয় না, ভোরবেলা উঠে চলে যেতে হবে। বিকেলবেলা হাঁটতে যাবি? বিকালবেলায় তো হাঁটতে যাই। তুই আমি সকালে। হাঁটতে যাস? হাঁটতে যাই ও? হ্যাঁ, দাদা একসঙ্গে বেরোয়, দাদা যায় হাঁটতে, আমি যাই। তুই ওই কি কাজ করছিলিস কম্পিউটারে? করি এখন, বাট এখন মায়ের চ্যানেলটার দিকে বেশি ফোকাস দিয়েছি। মায়ের কি চ্যানেলে? ওই সেই রান্নার চ্যানেল একটা তোর মায়ের। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এডিট করে আর সবকিছু করি ওই জন্য। পড়াশোনা করছিস? আর যদি ধর তোর সামনে ধর এরকম ধর, ওদের দুজনকে বলছি, ধর এরকম কোন পেশেন্ট যার এই ধরনের সমস্যা তুই জানতে পারবি, কি বোঝাবি তাদেরকে? তাদেরকে তো আগে বোঝাতে হবে যে প্রথমে হচ্ছে ভয় পাওয়াটাকে একদম বন্ধ করতে কি হবে। করে বন্ধ করবে? সে তো রোজ ভয় পায়।